তো আজকে আমরা যেটা বুঝবো সেটা হচ্ছে যে হোয়াট ইজ সোশিওলজি বা সমাজতত্ত্ব কাকে বলে। তো বিষয়টাতে যাওয়ার আগে বুঝতে হবে সোশিওলজি হচ্ছে আহ, এমন একটা সাবজেক্ট যে সাবজেক্টটা আমাদের সমাজকে নিয়ে স্টাডি করে, এন্টায়ারলি আমাদের সোসাইটিকে নিয়ে স্টাডি করার চেষ্টা করে। যে বিষয়গুলো হয়তো ইকোনমিক্সে আমাদের যেমন যে ওয়েলথ মূল্য, তারপর তোমার আহ, টাকা পয়সা বা এই ম্যাটারগুলো মানে সামথিং রিলেটেড টু তোমার টাকা পয়সা এইসবের নিয়ে যেগুলো রিলেটেড সেইটা নিয়ে আমাদের ইকোনমিক্সের আলোচনা। হিস্ট্রি যেমন আলোচনা করে আমাদের যে ওই যে পাস্টের যে ইভেন্ট ঘটে গেছে, এই যে পাস্ট ইভেন্ট যে হিস্ট্রিতে যেগুলো আগে ঘটে গেছে সেই ইভেন্ট নিয়ে হিস্ট্রির আলোচনা, মানে সমাজে যে যাবতীয় যে বিষয়গুলো যেগুলো আগে ঘটে গেছে সেই বিষয়গুলো নিয়ে আমাদের হিস্ট্রির আলোচনা। অ্যানথ্রোপোলজি যেটা যেটা স্টাডি করে পার্টিকুলারলি মানে মানুষ নিয়েই আলোচনা করে, কিন্তু এটা প্রিমিটিভ ম্যান, ঠিক আছে, মানে সেই প্রিমিটিভ ম্যান, প্রিমিটিভ কালচার, মানে অ্যানথ্রোপোলজির মূল আলোচনার বিষয়বস্তু হচ্ছে তোমার কালচার নিয়ে তাদের মূলত আলোচনার বিষয়বস্তু। কালচার নিয়েই মেনলি অ্যানথ্রোপোলজি আমাদের আলোচনা করে, ঠিক আছে। সাইকোলজি যেমন, সাইকোলজি স্টাডি করে আমাদের ইন্ডিভিজুয়াল বিহেভিয়ার, কিভাবে ইন্ডিভিজুয়াল কোনো সিচুয়েশনে বিহেভ করছে। ইন্ডিভিজুয়াল প্রত্যেকের বিহেভিয়ার কিন্তু কোনো সময়ে সময়ে পাল্টায়, বা তাদের মনের অবস্থা কোন সিচুয়েশনে মানুষ কী ব্যবহার ব্যবহার করছে তার তার মানসিক দিক থেকে, মানে এটা সাইকোলজি মনে রাখতে হবে একটা ইন্ডিভিজুয়াল বা এমনভাবে দেখা হবে যেটা মানুষকে একটা ইন্ডিভিজুয়াল হিসেবেই দেখে। আহ, তো সাইকোলজি হচ্ছে একটা এমন একটা সাবজেক্ট যেটা ইন্ডিভিজুয়াল অ্যাসপেক্টে বোঝার চেষ্টা করে, ঠিক আছে। তেমনি পলিটিক্যাল সায়েন্স স্টাডির যে বিষয়বস্তু মানুষকে একটা মানে সিটিজেন হিসেবে দেখা, কে রুল করবে, কার কতদিন পর্যন্ত কার ক্ষমতা থাকবে। যেমন আমাদের পিএম, আমাদের রাষ্ট্রপতি, আমাদের প্রধানমন্ত্রী, এদের ক্ষমতা কি, তারা কতদিন তাদের কার্যকাল, এইসব বিষয়গুলো আমাদের বিস্তারিতভাবে আলোচনা হবে আমাদের পলিটিক্যাল সায়েন্সের, ঠিক আছে। রিলিজিয়ান যদিও সাবজেক্ট হিসেবে আমাদের রিলিজিয়ান পড়ানো হয় না এখন, কিন্তু অনেক অনেক ইউনিভার্সিটি আছে যেখানে রিলিজিয়ানটাকেও পড়ানো হয়। তো রিলিজিয়ানের আলোচনার বিষয়বস্তু হচ্ছে স্পিরিচুয়াল বিইং, যেমন ইনকোয়ারি, কীভাবে ফেথ তৈরি হচ্ছে, সুপার ন্যাচারাল পাওয়ার, এই নিয়েই আমাদের রিলিজিয়ানের মূলত আলোচনা। আহ, বিভিন্ন জায়গায় যে রিলিজিয়ান ইনস্টিটিউটগুলো আছে সেই তারা সেই প্র্যাকটিস কীভাবে হয় না হয় এই সব নিয়ে রিলিজিয়ান আলোচনা করে। বাট সোশিওলজি এমন একটা ডিসিপ্লিন যেটা সোশ্যাল রিলেশনশিপ, সোসাইটি সোসাইটি নিয়ে ফোকাস করে আলোচনা করে, ঠিক আছে। মানে তার আলোচনার ক্ষেত্র এত বড়, তুমি সোসাইটিতে যা হচ্ছে, এনিথিং, সেটা হতে পারে কেউ একজন কারোর সাথে কারোর ঝগড়া হলো, সেইটা নিয়েও আলোচনা করতে পারে। হঠাৎ করে যদি আমাদের দ্রব্যমূল্য বৃদ্ধি হয়, কেন হচ্ছে তা নিয়েও আলোচনা করতে পারে। হঠাৎ করে যদি কোথাও বেকারত্ব বেড়ে যায় তা নিয়েও আলোচনা করার ক্ষমতা আছে। আহ, মানুষের দৈনন্দিন জীবনে যেটা আমাদের সোসাইটিতে ঘটে চলেছে প্রত্যেকটা জিনিসের পুঙ্খানুপুঙ্খ বিষয় নিয়ে সোশিওলজির আলোচনা করার ক্ষমতা আছে। তো সেই দিক থেকে সোশিওলজি হচ্ছে একটা ইউনিক একটা সাবজেক্ট, ঠিক আছে। তো সোশিওলজি দুটো টার্ম নিয়ে আমাদের সোশিওলজি তৈরি হয়েছে। একটা হচ্ছে সোসিয়াস, আরেক আরেক মিনিং মানে কম্পিনিয়ন, এটার মানে হচ্ছে কম্পিনিয়ন বা অর অ্যাসোসিয়েট। আর লোগোস, লোগোস মানে হচ্ছে স্টাডি। এই এই দুটো টার্ম নিয়ে তৈরি হয়েছে সোশিওলজি, ঠিক আছে, যেটার মানে হচ্ছে সায়েন্স অফ সোসাইটি বা সমাজের বিজ্ঞান, ঠিক আছে। তো সোশিওলজিকে অনেক থিঙ্কাররা অনেকভাবে ডিফাইন করেছে। যেমন সোশিওলজিকে কিনসলে ডেভিস বলছে যে সোশিওলজি হচ্ছে একটা জেনারেল সায়েন্স অফ সোসাইটি, ঠিক আছে। তেমনি ইমাইল ডুরখেম বলছে সায়েন্স অফ সোশ্যাল ইনস্টিটিউশন, ঠিক আছে।
তো এইরকম অনেক থিঙ্কার আছে যারা সোশিওলজিকে বিভিন্ন রকমভাবে ডিফাইন করেছে। তার মধ্যে পার্ক বলছে দ্য দ্য সায়েন্স অফ কালেকটিভ বিহেভিয়ার। কালেকটিভ বিহেভিয়ার কীভাবে মানুষজন সোশ্যাল লাইফে কালেকটিভ থেকে কিভাবে বিহেভ করে, সেই বিহেভিয়ারের স্টাডি হচ্ছে সোশিওলজি। ঠিক আছে? দেন অকবার্ন অ্যান্ড নিমকফ কি বলছে, দ্য সায়েন্টিফিক স্টাডি অফ সোশ্যাল লাইফ। আমাদের সোশ্যাল লাইফের একটা সায়েন্টিফিক একটা খুব সাজানো গোছানোভাবে একটা যে স্টাডি হতে পারে, সেইটাই হচ্ছে আমাদের সোশিওলজি। তারপর এফ.এই. জিডেন্স বা ফ্র্যাঙ্কলিন হেনরি জিডেন্স তিনি কি বলছেন, যে দ্য দ্য সায়েন্স অফ সোশ্যাল ফেনোমেনা, যে সোশ্যাল যে সমস্ত ফেনোমেনা আছে সেই ফেনোমেনাগুলো স্টাডি হচ্ছে সোশিওলজি। ঠিক আছে? এইভাবে বিভিন্ন লোকজন বিভিন্নভাবে সোশিওলজিকে ডিফাইন করেছে। তার মধ্যে ম্যাক্স ওয়েবারেরটাও বলতে হয়। ম্যাক্স ওয়েবার কি বলছে, সায়েন্স দ্য সায়েন্স হুইচ অ্যাটেম্প দ্য ইন্টারপ্রিটেটিভ আন্ডারস্ট্যান্ডিং অফ সোশ্যাল অ্যাকশন। মানে আমরা যে অ্যাকশনগুলো করি সোশ্যাল লাইফে, আমি কাউকে দেখে প্রণাম করলাম, বা আমি কাউকে দেখে নমস্কার জানালাম, এ, আমি কাউকে কোনো একটা কথাবার্তা বললাম, ট্রাফিক পুলিশ আমাকে কোনো একটা জায়গায় আটকালো, এই প্রতিটা অ্যাকশন হচ্ছে আমাদের সোশ্যাল অ্যাকশন। ঠিক আছে? এই অ্যাকশনগুলো কিভাবে এভাবে কিভাবে হয়, তাদের তাদের যে কি কারণ হয়, সেই কজ এফেক্টগুলো নিয়েই আলোচনা করা। তো এইভাবে ম্যাক্স ওয়েবার আহ, এই কজাল রিলেশনশিপ বা তার একটা ইন্টারপ্রিটেটিভ আন্ডারস্ট্যান্ডিংটাকেই মূলত সোশিওলজির আলোচনার বিষয় হিসেবে অগাস্ট সরি ম্যাক্স ওয়েবার বলেছেন। ঠিক আছে? তো এরকম আরও অনেকের ডেফিনেশন আছে, তো এইখানে দু একটা এইখানে তুলে দেওয়া হয়েছে আর কি। ঠিক আছে? রবার্ট বিয়েস্টার তার যে সোশ্যাল অর্ডার বলেছে যে বইটা আছে, বিখ্যাত বই দ্য সোশ্যাল অর্ডার, বইটাতে সোশিওলজির নেচারের উপরে কতগুলো ক্যারেক্টারিস্টিক্সের কথাবার্তা বলেছে। তিনি বলছেন যে সোশিওলজি হচ্ছে একটা ইন্ডিপেন্ডেন্ট সায়েন্স। ঠিক আছে? তো সোশিওলজিকে বলছে ইন্ডিপেন্ডেন্ট সায়েন্স। ঠিক আছে? তিনি আরও বলছে সোশিওলজি সোশ্যাল সায়েন্সের মধ্যে পড়ে, সেটা কিন্তু ফিজিক্যাল সায়েন্সের মধ্যে পড়ে না। ঠিক আছে? তো সোশিওলজি হচ্ছে একটা ক্যাটাগরিক্যাল বা একটা শ্রেণীবদ্ধ একটা ডিসিপ্লিন, যেটা কোনো আদর্শ ডিসিপ্লিন হিসাবে চিহ্নিত তিনি করছেন না। তো সোশিওলজিকে তিনি বলছেন পিওর সায়েন্স, যেটা মানে এখানে একটা জিনিস বুঝতে হবে যে পিওর সায়েন্স যেখানে আমাদের তাত্ত্বিক আলোচনা হতে পারে। ঠিক আছে? আহ, সেইগুলো হয়। এই সোশিওলজি তিনি কিন্তু অ্যাপ্লায়েড সায়েন্স কিন্তু বলছেন না। তো অ্যাপ্লায়েড সায়েন্স কোনটাকে আমরা বলতে পারি, আমরা যদি বলি সোশ্যাল ওয়ার্কের কথা বলি, তখন সেইটাকে আমরা অ্যাপ্লায়েড ডিসিপ্লিন বা অ্যাপ্লায়েড সায়েন্স হিসেবে বলতে পারি। ঠিক আছে? তেমনি সোশিওলজি হচ্ছে একটা রিলেটিভলি একটা অ্যাবস্ট্রাক্ট সায়েন্স। মানে এখানে যে আলোচনা হয় তা মূলত যে যে বিষয়গুলো নিয়ে আলোচনা হয় সেগুলো অ্যাবস্ট্রাক্ট বিষয় নিয়ে, যেটা বিমূর্ত। আমরা যদি কথা বলি যে সোশিওলজির আলোচনার মধ্যে অনেক বিষয় উঠে আসে, যেমন তোমার ফ্রেন্ডশিপ, আসতে পারে সংঘাত। সংঘাতকে আমরা দেখতে পাচ্ছি, কিন্তু এই যে সংঘাতের বিষয়গুলো, সংঘাতের ধারণা বা দ্বন্দ্ব উম, দেখতে পাচ্ছি আমরা, কিন্তু এই ধারণাগুলো নিয়ে আলোচনা, অ্যাবস্ট্রাক্ট বিষয়, যে সেই অ্যাবস্ট্রাক্ট বিষয়গুলো নিয়ে আলোচনা হচ্ছে আমাদের। ঠিক আছে? যেমন আমি যদি সায়েন্সের আলোচনা যদি আমি বলি, সায়েন্সের হিউম্যান বডি নিয়ে আলোচনা, হিউম্যান বডি সেগুলো প্রেজেন্ট প্রেজেন্ট আমি দেখতে পাচ্ছি তার সেগুলো। ঠিক আছে? তো এটা কিন্তু কংক্রিট কোনো সায়েন্স না। ঠিক আছে? তো সোশিওলজি হচ্ছে একটা জেনারেলাইজিং সায়েন্স, যেখানে চেষ্টা করা হয়, মানে কোথাও সাধারণীকরণের একটা চেষ্টা করা হয়। ঠিক আছে? আহ, কিন্তু এটা এটা কোনো পার্টিকুলারিস্টিক বা ইন্ডিভিজুয়ালিস্টিক কোনো সায়েন্স না। কিন্তু সাইকোলজি অনেক বেশি মাত্রায় একটা পার্টিকুলার মানুষদের নিয়ে কথাবার্তা বলছে, যেটা প্রত্যেকের ক্ষেত্রে আলাদা আলাদা রকমের হতে পারে। ঠিক আছে? তো সোশিওলজিকে বলছে যে জেনারেল সায়েন্স, নট এ স্পেশাল স্পেশাল সোশ্যাল সায়েন্স, কিন্তু বলছে না সোশিওলজিকে। সোশিওলজি বোথ র্যাশনাল অ্যান্ড এম্পিরিক্যাল। সোশিওলজিকে বলছে র্যাশনাল বা যৌক্তিক, এবং তার পাশাপাশি এম্পিরিক্যালও, মানে এটা আমি আমাদের যে
ইন্দ্রিয় আছে, আমাদের যে পঞ্চেন্দ্রিয়, সেই পঞ্চেন্দ্রিয় দিয়ে আমি আমি সেই ব্যাপারটাকে আমি অভিজ্ঞতা নিয়ে আমি দেখতে পারবো। ঠিক আছে, সেই রকম একটা সায়েন্স, এম্পিরিক্যাল সায়েন্স। ঠিক আছে, র্যাশনালও প্লাস এম্পিরিক্যালও। ঠিক আছে। ক্যারেক্টারিস্টিক্সগুলো কি, সোশিওলজির যে ক্যারেক্টারিস্টিক্স, তো সেইগুলো কি? তো ফার্স্টলি সোশিওলজি একটা সায়েন্টিফিক অ্যাপ্রোচের কথাবার্তা বলে। মানে যে স্টাডিটা করে সেটা সায়েন্টিফিক মেথড নিয়েই আলোচনা করে, সায়েন্টিফিক অ্যাপ্রোচে। ঠিক আছে, ইউটিলাইজিং সিস্টেমেটিক, এটা খুব সিস্টেমেটিক ওয়েতে হয় কোনো একটা জিনিসকে অবজার্ভ করার পেছনে সিস্টেমেটিক। এবং এম্পিরিক্যাল, যেটা আমরা অভিজ্ঞতা লব্ধ মেথড। ঠিক আছে, কোনো একটা জিনিসকে স্টাডি করার জন্য এম্পিরিক্যাল, মানে যেটা আমি দেখছি, আমি ভাষা ভাষা আমি আমি আমার মনে হলো আমি বলে দিলাম, ব্যাপারটা এরকম না। আমার এম্পিরিক্যাল, তার এভিডেন্স বেস। ঠিক আছে, অভিজ্ঞতা লব্ধ মেথড নিয়ে কোনো একটা সোশ্যাল যে ফেনোমেনা, সোশ্যাল যে বিষয়গুলো, সেগুলোকে নিয়ে আলোচনা করে। এই এম্পিরিক্যাল বিষয়টা হওয়ার জন্য আমাদের কি কি লাগে? অবজারভেশন লাগে, 2 নাম্বার এক্সপেরিমেন্টেশন লাগে। ঠিক আছে, এবং 3 নাম্বার হচ্ছে কম্পারিজন। এই মেথডগুলো নিয়ে যখন কোনো ও, তখন আমাদের সমাজের কোনো বিষয়কে নিয়ে আলোচনা করে, তখন সেটাকে আমরা বলি, কি বলি? পজিটিভিজম। পজিটিভিজম, সেটাকে কি বলা হয়? পজিটিভিজম বলা হয়। ঠিক আছে, যখন সোসাইটির আলোচনা, যখন এই অবজারভেশন, এক্সপেরিমেন্ট এবং কম্পারিজন, কম্পারিজম নিয়ে যখন কোনো কোনো বিষয়ের আলোচনা হয়, তখন সেটাকে বলা হয় পজিটিভিজম। ঠিক আছে, তো অগাস্ট কোথ সেই ফিল্ডের মধ্যে পড়ে, আমরা পরে অগাস্ট কোথের নিয়ে যখন আলোচনা হবে আমরা যাব। সেকেন্ডলি, সেকেন্ডলি যেটা আসছে সেটা হচ্ছে যে সোশিওলজি এক্সামিন, কি এক্সামিন করে? সোশিওলজি এক্সামিন সোশ্যাল রিলেশনশিপ, ফোকাসিং হাউ ইন্ডিভিজুয়াল ইন্টারাক্ট উইদিন গ্রুপ। মানে গ্রুপের মধ্যে কিভাবে ইন্ডিভিজুয়াল ইন্টারাক্ট করছে, কথাবার্তা বলছে, তার অর্গানাইজেশন, তার সোসাইটি। ঠিক আছে, সেইগুলো নিয়ে সোশিওলজির আলোচনা। সেই সোশিওলজি তার কোনো একটা গ্রুপের বিভিন্ন ধরনের, গ্রুপের বিভিন্ন ধরনের ইন্টারাকশন চলে। যেমন আমরা বাড়িতে আমরা যেভাবে কথাবার্তা বলি, আমাদের ইন্টারাকশনের প্যাটার্ন যেরকম হয়, সেই প্যাটার্ন কিন্তু আমাদের অফিসের মধ্যে থাকে না। ঠিক আছে, বা আমরা যখন স্কুল কলেজে আমরা ক্লাসের মধ্যে থাকি, তখন আমরা যে কথাবার্তাগুলো বলি, আমাদের ক্লাস শেষ হয়ে যাবে, বন্ধুদের মধ্যে যখন আমরা থাকি, দুটোর কথাবার্তার ধরন বা প্যাটার্ন সব দুটোই কিন্তু আলাদা। ঠিক আছে, এ, তারপর আমাদের প্রত্যেকের রোল বা ইনস্টিটিউশন, মানে টিচার টিচারের রোল প্লে করছে, স্টুডেন্ট স্টুডেন্টের রোল। ঠিক আছে, এবার প্রত্যেকটা ইনস্টিটিউশন, আমরা জানি এই যে তোমার যে আমরা আমরা এডুকেশনাল ইনস্টিটিউশন বলছি, এক্ষেত্রে মনে রাখতে হবে সোশিওলজি সমাজতত্ত্বের ভাষায় তোমার ওই আমরা ম্যারেজ বা ফ্যামিলি, এইগুলোও কিন্তু এক একটা ইনস্টিটিউশন। ঠিক আছে, তো এদের রোল কি, এদের কাজ কি, এরা কি কি করে, মানে সোসাইটির জন্য কি কন্ট্রিবিউশন আছে, বা এই সব বিষয়গুলো নিয়ে কিন্তু আমাদের সোশিওলজি আলোচনা করে। ঠিক আছে, সোশিওলজির যে আলোচনার ক্ষেত্র, একদম ডাইভার্সিটি তার আছে, বহু দিক দিয়ে আলোচনা করে। ঠিক আছে, তার একটা ইনইকুয়ালিটি, আমাদের সমাজের মধ্যে সবথেকে বেশি যেটা দেখা যায় সেটা হচ্ছে ইনইকুয়ালিটি। কেউ গরিব লোক, কেউ বড় লোক। ঠিক আছে, কেউ প্রচুর প্রচুর টাকার মালিক, কেউ কারোর কাছে টাকা পয়সাই নেই, কেউ খেতে পায় না। তো ইনইকুয়ালিটি, ইনভেস্টিং ইস্যু রিলেটেড টু রেস, আমাদের কাস্ট আছে, রেস আছে, জেন্ডার আছে, এথনিসিটি আছে, বিভিন্ন ধরনের ক্লাস আছে, বিভিন্ন বিভিন্ন ক্যাটাগরির আমরা মানুষ আমরা দেখতে পাই। সেই এই এত সব বিষয় নিয়ে আমাদের সোশিওলজি আলোচনা করে। ঠিক আছে, এবং তারা কিভাবে সোশ্যাল ইনইকুয়ালিটিতে বা পাওয়ার ডাইনামিক্সে তারা কিভাবে কন্ট্রিবিউট করছে, এই বিষয় নিয়ে কিন্তু সোশিওলজি আলোচনা করে। তারপর কি বলছে? সোশিওলজি ইনভেস্টিগেট সোশ্যাল ইনস্টিটিউশন। এই যে একটু আগে আমি বললাম যে ফ্যামিলি, এডুকেশন, রিলিজিয়ন, ইকোনমি, এগুলো সব হচ্ছে কিন্তু সোশ্যাল ইনস্টিটিউশন, যেগুলো কি করে যে
সোশ্যাল যে বিহেভিয়ার যেগুলো, সেগুলো কিভাবে শেপ হচ্ছে এর মাঝখানে। আমার ফ্যামিলির মধ্যে যেভাবে আমরা বিহেভ করি, আমরা কিন্তু অফিসে সেই বিহেভ আমরা করি না। ঠিক আছে? তো দুই জায়গায় আমাদের বিহেভিয়ারের আমাদের পার্থক্য আছে। বা আমরা প্রত্যেকে মানে ধরো আমি বন্ধুর সঙ্গে যেভাবে বিহেভ করছি, আমার বাবার সঙ্গে সেভাবে বিহেভ করি না। তো এই রোলগুলো বা বিহেভিয়ারগুলো সময়ের সঙ্গে সঙ্গে বা ইনস্টিটিউশন চেঞ্জ হলে সেই প্যাটার্নগুলো কিন্তু পাল্টে যায়। ঠিক আছে? আহ, তো সোশিওলজি আরও যে জিনিসগুলো নিয়ে কনসার্ন সেটা হচ্ছে যে সোশ্যাল চেঞ্জ। সোসাইটি আজকে আমরা যে সোসাইটি আমরা দেখতে পাচ্ছি, আমরা মোবাইল ইউজ করছি, আমাদের কাছে কম্পিউটার ট্যাবলেট এইসব ইউজ করে আমরা পড়াশোনা করছি, কিন্তু একটা সময় ছিল যে টাইমে মানুষজন সেই গুরুর বাড়িতে থেকে পড়াশুনো করতো। সেইখানে গুরুর বাড়িতে গিয়ে গুরুর বাড়িতে থাকতে হতো, সে তাদেরকে খাবার দাবার খাইয়ে দাইয়ে পড়াশোনা করানোর একটা ব্যবস্থা ছিল। কিন্তু আজকে ডেটে সেই সিস্টেম, সেই জিনিস কিন্তু চেঞ্জ। আজকে আমরা অনেক বেশি অনলাইন এডুকেশন বা এই আধুনিক যে স্কুল কলেজ সিস্টেম, সেই সিস্টেমে আমরা পড়াশোনা করতে শুরু করেছি। তো চেঞ্জ হয়েছে সোসাইটির। ঠিক আছে? এবং এবং সেটা ওভার দ্য টাইম, মানে আজকের সঙ্গে আমাদের বাবা মাদের যে জেনারেশন, দুটো দুই মানে দুই জেনারেশনকে আমি এক করতে পারি না কোনোভাবে। ঠিক আছে? আহ, এখানে যে এইবারে যেটা আছে, আহ, আমাদের বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় দাঁড়িয়ে বিভিন্ন ধরনের মুভমেন্ট হয়। যেমন এই কিছুদিন আগে বাংলাদেশে একটা মুভমেন্ট হলো। ঠিক আছে? সেটা ছাত্র প্রোটেস্ট থেকে শুরু করে, যেটা মূলত যে কোটা সিস্টেম ছিল তাদের, রিজার্ভেশনের যে কোটা, সেই নিয়ে তাদের মুভমেন্ট হয়েছে। ঠিক আছে? এই মুভমেন্টে কি একটা সোশ্যাল মুভমেন্ট। তো তারপরে মুভমেন্টের বিভিন্ন দিক গতি প্রকৃতি গেছে। তো সোশিওলজির আলোচনা করার ক্ষমতা আছে যে এই সোশ্যাল মুভমেন্ট, টেকনোলজিক্যাল অ্যাডভান্সমেন্ট, আমাদের যে টেকনোলজি আজকে আমরা মানে আমরা এআই টেকনোলজির উপর আমরা কাজ করছি। আমাদের অনেক কাজকে আমরা এআই দিয়ে করিয়ে নিচ্ছি। ঠিক আছে? আমাদের একটা ছবি বানাতে হবে, এডিট করতে হবে, আমরা টুক করে যাচ্ছি কম্পিউটারে, এআই যেখানে আছে সেইখানে আমরা সেই সাইটে গিয়ে আমরা খুব তাড়াতাড়ির মধ্যে আমরা করে নিতে পারছি। এই শিফটগুলো কালচারাল ভ্যালুস আজকের দিনে দাঁড়িয়ে, আহ, যে মানুষজনের যে কালচারাল ভ্যালু সেইগুলো আস্তে 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 চেঞ্জ হচ্ছে। মানুষের মূল্যবোধ পাল্টাচ্ছে। মানে আমাদের মনে আছে আমরা আমাদের টিচারদেরকে রাস্তায় দেখতে পেলে আমরা প্রণাম করতাম, কিন্তু এখনকার দিনে সেই সেই ভ্যালুটা আমার মনে হয় একটু একটু পাল্টাচ্ছে। যদিও পুরোপুরি পাল্টে গেছে এমনটা না, কিন্তু পাল্টাচ্ছে। ঠিক আছে? ফাইনালি সোশিওলজি একটা হোলিস্টিক পার্সপেক্টিভ, একটা একদম একদম মানে সামগ্রিক সমগ্র দিক থেকে পার্সপেক্টিভ থেকে দেখার চেষ্টা করে। ঠিক আছে? যার ইন্ডিভিজুয়াল অ্যাকশন অ্যান্ড লার্জার সোশ্যাল ফোর্সেস, মানে ইন্ডিভিজুয়াল থেকে একদম লার্জ কোনো, এই যে বললাম সোশ্যাল মুভমেন্ট, একটা লার্জার সোশ্যাল ফোর্স সেটা। ঠিক আছে? এ, যেটা বোঝার চেষ্টা করে পার্সোনাল এক্সপিরিয়েন্স এবং সোসাইটির যে স্ট্রাকচার। আমরা যদি বলি যে সোসাইটিকে দেখার চেষ্টা করা হয়, সোশিওলজিস্ট যারা আছে তারা, যারা সোশিওলজির মধ্যে যারা স্ট্রাকচারাল পার্সপেক্টিভের লোকজন, তো সোসাইটিকে একটা স্ট্রাকচার হিসেবে দেখে। মানে আমাদের হিউম্যান বডি যদি তুমি ভালো করে দেখো, সেটার যেমন একটা স্ট্রাকচার আছে, একটা গঠন আছে, তেমনি সোসাইটির বিভিন্ন যে ইনস্টিটিউশন, তার একটা গঠন প্রকৃতি আছে। ঠিক আছে? ঠিক আছে? তো এই স্ট্রাকচারাল পার্সপেক্টিভ কী জিনিস সেগুলো আমরা একটু পরের দিকে আমরা অবশ্যই আমরা জানবো। ঠিক আছে? নেক্সট আমরা আসছি এমার্জেন্স অফ সোশিওলজি। তো সোশিওলজি একটা উম, আলাদা একটা ডিসিপ্লিন হিসাবে বা স্বতন্ত্র ডিসিপ্লিন হিসাবে 19th সেঞ্চুরিতে আসে আমাদের আমাদের কাছে। সোশিওলজি আমরা একটা আলাদা ডিসিপ্লিন হিসেবে পাই। সেই টাইমে কিছু সোশ্যাল এবং ইন্টেলেকচুয়াল চেঞ্জেস হয়। ঠিক আছে? সেই কারণে কিন্তু সোশিওলজি বলে একটা সাবজেক্ট আমাদের কাছে আসে। তো তার মধ্যে কি, তার মধ্যে সেটা হচ্ছে এনলাইটেনমেন্ট বা নবজাগরণ, যেটা আমাদের 18th সেঞ্চুরিতে হয়েছিল। ঠিক আছে? 18th সেঞ্চুরিতে নবজাগরণে কি হয়েছিল আমরা জানি, রেনেসাঁ টাইম সেটাকে, সেটা সেইখানে কি হয় যে মানুষজন রিজন বা আহ, মানুষজন যেটা উম, নিয়ে
কনসেপ্ট, সেটা হচ্ছে যে মানুষজন আহ, সমস্ত কিছুকে চাপিয়ে দেওয়া, বা ধার্মিক যে যে ব্যাখ্যা ট্যাখ্যাগুলো ছিল সেই ব্যাখ্যা থেকে বেরিয়ে মানুষজন রিজন, সায়েন্স, এম্পিরিক্যাল এভিডেন্স, মানে তুমি দুম করে আমায় বলে দিচ্ছ যে এইটা ঠিক এটা ঠিক, এরকম না, তুমি এম্পিরিক্যাল এভিডেন্স দাও, একদম প্রমাণ দাও, এইগুলোতে মানুষের ফোকাস অনেক বেশি সেই সময় বেড়ে যায়। মানুষজন যুক্তি দিয়ে কথাবার্তা বলতে শুরু করে, সায়েন্স দিয়ে কথাবার্তা বলতে শুরু করে। তো এই পিরিয়ডটাকে আমরা বলছি এনলাইটেনমেন্টের পিরিয়ড, যেখানে ট্র্যাডিশনাল যে অথরিটি, রিলিজিয়ান অথরিটি, সেইগুলোকে চ্যালেঞ্জ করা হয়, তাই সেই সমস্ত বিলিফকে চ্যালেঞ্জ করা হয়। সেই সময় যে যে থিঙ্কাররা ছিল, জন লক, রুশো, ভলতেয়ার, সাফিমো, আরও অনেকেই, ঠিক আছে, তারা কি করলো, তারা বিভিন্ন ধরনের সোসাইটি নিয়ে বিভিন্ন ধরনের তাদের তাত্ত্বিক আলোচনা দিতে শুরু করে। তারা কীভাবে শাসন করা হবে, কীভাবে সরকার চালানো হবে, বিভিন্ন বিষয় নিয়ে, তাদের সোসাইটির বিভিন্ন বিষয় নিয়ে তারা তাদের থিওরি একদম যৌক্তিকভাবে দিতে শুরু করলেন, ঠিক আছে, যেটা আমাদের একটা সোশিওলজি বলে একটা সাবজেক্ট নিয়ে আসতে বা সোসাইটি সম্বন্ধে ভাবতে আমাদেরকে অনেক বেশি করে বাধ্য করেছিল। তারপরে যেটা আসে, যে 18th সেঞ্চুরিতে আরেকটা জিনিস হয়, সেটা হচ্ছে যে ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশনটা তোমরা ইতিহাসে পড়ে থাকবে। তো ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন হচ্ছে একটা বিশাল বড় বিষয় ছিল। তো এটা খেয়াল করে দেখবে যে এই সময়টাতে ইন্ডাস্ট্রি কিন্তু ব্যাপকভাবে ডেভেলপ করেছে। তো ডেভেলপ করার অনেকগুলো কারণও আছে। সায়েন্টিফিক ইনোভেশন হচ্ছে, মানুষ বিভিন্ন ধরনের নিরাপত্তা বাতি থেকে শুরু করে বিভিন্ন ধরনের ইনোভেশন কিন্তু সেই সময় হয়েছে, ঠিক আছে। এই ইনোভেশনগুলো কোথাও না কোথাও আমাদের শিল্পক্ষেত্রে কিন্তু আমাদের অ্যাপ্লাই করা হচ্ছে, ঠিক আছে। তো আগে মানুষজন, ঠিক আছে, হাতের কলে, মানে হাতে কোনো একটা জিনিস বানাতো, সেই জায়গায় ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশনের সময়টাতে সেইগুলো আবার কলকারখানায় সেই মেশিনে সেই যন্ত্রপাতিগুলো প্রয়োগ করা হচ্ছে, ঠিক আছে। আগে যে জিনিসটা হাতে করতে হতো, এখন সেই জায়গায় সেটা মেশিনে তৈরি হচ্ছে এবং অনেক বেশি পরিমাণে প্রোডাকশন হচ্ছে, ঠিক আছে। এই অনেক বেশি পরিমাণে প্রোডাকশন যখন হতে শুরু করলো, তো মানুষজনের কি প্রয়োজন হতে শুরু করলো, মানুষজন সেগুলোকে বেশি করে বিক্রি করার, বেশি করে সেটাকে নিয়ে বাইরে নিয়ে গিয়ে বিক্রি করার প্রয়োজন শুরু করলো। তো তো ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন বলতে আমরা এমন যেটা বুঝি, যে যেটা হচ্ছে যে ইন্ডাস্ট্রির চরম উন্নতি হয়েছে, যেটা মূলত উন্নতি করার ফলে আহ, এমন একটা জিনিস নিয়ে এলো যে সোসাইটির আগের যে স্ট্রাকচার ছিল আমাদের, আগে যেরকম ধরনের সোসাইটি ছিল, এগ্রিকালচারাল বেস সোসাইটি, সেটা কিন্তু চেঞ্জ হয়ে আরবান সেন্ট্রিক, ইন্ডাস্ট্রি বেস বা শিল্পভিত্তিক একটা সমাজে পরিণত হলো। সেখানে সেটার সাথে সাথে শিল্পভিত্তিক সমাজ তৈরি হয়েছে, তার মানে সেখানে আবার মানুষজন বেশি শিল্পতে আসতে শুরু করলো, মানুষজন আরবানাইজেশন শুরু করলো, মানুষজন আহ, শহর তৈরি করলো, মানুষজন গ্রাম থেকে শহরের আশেপাশে থাকতে শুরু করলো, বস্তি এরিয়া তৈরি হলো, ঠিক আছে। তো নতুন ধরনের একটা সোশ্যাল ক্লাস আমরা দেখতে পেলাম, ঠিক আছে, যেটা যেটা উম, যেটা আমাদের যে ফ্যামিলি স্ট্রাকচার, মানে আগে ধরো মানুষজন থাকতো কোথায় না, মানুষজন থাকতো তোমার গ্রামে, চাষবাসের সঙ্গে যুক্ত ছিল। তো চাষবাস যারা যারা করছিল, চাষবাস তো দিব্যি করছিল, কোনো অসুবিধা নেই। তো তারা যখন গ্রামে গ্রামের থেকে এই ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশনের ইন্ডাস্ট্রিতে কাজ করতে শুরু করলো, তারা শহরের মুখোই হয়ে গেল। তো গ্রামে মানুষজন সব যৌথ পরিবার, জয়েন্ট ফ্যামিলি ছিল, তখন সেইগুলো কি হয়ে গেলো, নিউক্লিয়ার ফ্যামিলি ফর্ম করলো, জয়েন্ট ফ্যামিলি ভেঙে গেল, এটা আর থাকছে না। মানুষজন ছোট একদম, হাজব্যান্ড ওয়াইফ, তার অবিবাহিত ছেলে মেয়ে, এই নিয়ে নিউক্লিয়ার ফ্যামিলি ফর্ম করতে শুরু করলো। তো তো ফ্যামিলি স্ট্রাকচার থেকে শুরু করে সমস্ত জায়গায় একটা চেঞ্জ শুরু হলো। তো এই চেঞ্জগুলোকে এক্সপ্লেন করার জন্য আমাদের একটা সাবজেক্ট তখন প্রয়োজন হলো, সেটা হচ্ছে আমাদের সোশিওলজি। আর তাছাড়া কি হয়েছিল, দুটো রেভলিউশন দেখা যায় সেই সময়, সেটা হচ্ছে যে তোমার পলিটিক্যাল রেভলিউশন যেটা দেখা যাচ্ছিল, একটা হচ্ছে আমেরিকান, সরি, আমেরিকান রেভলিউশন, আর একটা হচ্ছে ফ্রেঞ্চ রেভলিউশন। তো আমরা জানি ফ্রেঞ্চ রেভলিউশনে ওই ফ্রেঞ্চের যে এস্টেট সিস্টেম ছিল তাদের, ফার্স্ট এস্টেট, সেকেন্ড এস্টেট, থার্ড এস্টেট, এই এস্টেট প্রথা ছিল, তারা সেই এস্টেট প্রথা ভেঙে গিয়ে
ফ্রেঞ্চ রেভলিউশনে কী হলো, পলিটিক্যাল অর্ডার বা প্রমোটিং ডেমোক্রেসি তাদের মধ্যে তৈরি হলো, তারা প্রত্যেকে ইকুয়ালিটি পেলো, ঠিক আছে, ইন্ডিভিজুয়াল রাইটস পেলো তারা। তো এইগুলো সোসাইটির মধ্যে একটা চেঞ্জ নিয়ে এলো, যে চেঞ্জগুলো অন্য কোনো সাবজেক্ট সেভাবে কিন্তু সেই সময় এক্সপ্লেন করতে পারছে না, ঠিক আছে। মানুষজন ভোটিং অধিকার থেকে শুরু করে, তো এটা সোসাইটির আগের যে সমাজ, সেই সমাজের থেকে অনেক আলাদা, ঠিক আছে। যেইটাকে আমাদের তখনকার পলিটিক্যাল সায়েন্স বলো, ইতিহাস বলো, সেই যে তখনকার যে সোশ্যাল সায়েন্স যেগুলো আছে সেগুলো কিন্তু সেভাবে এক্সপ্লেন করতে পারছে না। তো এই সময়ে আমাদের একটা সাবজেক্ট আমাদের প্রয়োজন হলো, যেটা তখন সোশিওলজি নাম নিয়ে আমার একটা সাবজেক্ট এলো, ঠিক আছে। তো তারপরে তোমার আরেকটা কি কারণ বলছে এখানে, সায়েন্টিফিক অ্যাডভান্সমেন্ট। সায়েন্টিফিক অ্যাডভান্সমেন্ট বলতে দ্য প্রোগ্রেস ইন নেচার সায়েন্স ইন্সপায়ার দ্য স্কলার টু অ্যাপ্লাই সায়েন্টিফিক মেথড টু স্টাডি অফ সোসাইটি। এবারে মানুষজন সোসাইটিকে দেখার জন্য সায়েন্টিফিক মেথড অ্যাপ্লাই করতে শুরু করলো। সোসাইটিকে দেখা, সোসাইটি স্টাডি করার জন্য সায়েন্সের আলোচনা ঠিক যেভাবে হয়, ঠিক সেই রকমভাবে সোসাইটিকে দেখা শুরু হলো, ঠিক আছে, ঠিক আছে। তো সেইটা কী করলো, একটা সিস্টেমেটিক অ্যাপ্রোচ, যেটা আমাদের সোসাইটির বা সোশ্যাল ফেনোমেনাকে আলাদা বিজ্ঞান ভিত্তিক আমাদের দেখার একটা প্রচেষ্টা শুরু হলো। তো যেইগুলো মূলত আমাদের সোশিওলজিকে এমার্জ করলো আর কি, ঠিক আছে। পরের দিকে আমরা যাই। তো তো এই সময় আমি বললাম যে আমাদের এই যে ভদ্রলোককে আমরা দেখতে পাচ্ছি, এই ভদ্রলোক হচ্ছে, ওনার নাম হচ্ছে অগাস্ট কোত। উনি সোশিওলজি বলে এই সাবজেক্টটাকে আমাদের সামনে ইন্ট্রোডিউস করলেন। তাকে আমরা বলতে পারি যে ফাদার অফ সোশিওলজি, ঠিক আছে। ইনি ফ্রেঞ্চ সোশিওলজিস্ট বা ফরাসি সমাজতাত্ত্বিক। তো তিনি প্রথমেই এই সাবজেক্টের নাম কিন্তু সোশিওলজি দেননি। প্রথমে তিনি এই সাবজেক্টের নাম দিয়েছিলেন সোশ্যাল ফিজিক্স। পরবর্তী ক্ষেত্রে তিনি এই সাবজেক্টটাকে নামকরণ করেন সোশিওলজি। তো অগাস্ট কোত, ইনি কিন্তু একজন পজিটিভিস্ট ছিলেন। পজিটিভিস্ট বলতে আমি আগেই বলেছি যে এ, যে এই এই অগাস্ট কোত সোশিওলজিকে গড়ে তুলতে চাইছিলেন সায়েন্সের মতন করে, যেভাবে অবজারভেশন, এক্সপেরিমেন্ট এবং কম্পারিজন, এই যে পদ্ধতিগুলো আছে, যে পদ্ধতিগুলোতে আমাদের সায়েন্সের আলোচনা হয়, সেই আলোচনা সেইভাবে সোসাইটির বিভিন্ন ফেনোমেনা, বিভিন্ন বিষয় ধারণাকে তিনি সায়েন্সের মতন করে আলোচনা করার কথাবার্তা বলতেন। তো এই হচ্ছে অগাস্ট কোত নিয়ে আমরা বিস্তারিতভাবে আরও আমরা পরের দিকে আমরা পড়ব। তো সোশিওলজির যে স্কোপ, তো সোশিওলজি স্কোপ নিয়ে আমরা এখন একটু পড়বো। তো স্কোপ অফ সোশিওলজি সেটা কিন্তু বেশ এক্সটেন্সিভ, কনভারিং ভ্যারিয়াস ডাইমেনশন আছে সোশ্যাল লাইফে, ঠিক আছে, বিহেভিয়ার, স্ট্রাকচার। তো তার মধ্যে কি, সেটা হচ্ছে যে যে আহ, এটা এটা আমাদের মেজর যে সোশ্যাল ইনস্টিটিউশন আছে, যেমন ফ্যামিলি, এডুকেশন, তারপরে রিলিজিয়ান, গভর্নমেন্ট, ইকোনমি, তার ফাংশনগুলো কি, তাদের ফাংশন কি, স্ট্রাকচারগুলো কেমন, তারা ইন্ডিভিজুয়ালের বা সোসাইটির ক্ষেত্রে তাদের ইম্প্যাক্টগুলো কি, কি ইম্প্যাক্ট তারা বহন করে, সেই সেই জিনিসগুলো নিয়ে আমরা বিস্তারিতভাবে যদি আমরা জানতে চাই, তো আমাদের সোশিওলজি আমাদের পড়তে হবে। সোশিওলজি ছাড়া কিন্তু কিন্তু জানা সম্ভব না। তো সোশিওলজি আরও ফোকাস করে যে সোশ্যাল স্ট্র্যাটিফিকেশন। সোশ্যাল স্ট্র্যাটিফিকেশন মানে আমাদের সোসাইটিতে কিন্তু যে মানুষগুলো আমরা দেখতে পাই, সবাই আমরা সমান, সমান তো নই। আমরা কেউ বড় লোক, কেউ গরিব লোক, কেউ আমরা দেখতে পাবো, কেউ কেউ হয়তো তাঁতি, কেউ হয়তো কুমোর, কেউ হয়তো তো ব্রাহ্মণ, তো কেউ হয়তো ছেলে, কেউ হয়তো মেয়ে। তো এই যে ভাগগুলো সোসাইটির মধ্যে আমরা মানুষজনকে দেখতে পাই, তো এটাকে আমরা কি বলছি, সোশ্যাল স্ট্র্যাটিফিকেশন, ঠিক আছে। সোশ্যাল স্ট্র্যাটিফিকেশন, সোশিওলজি সোশ্যাল স্ট্র্যাটিফিকেশনকে ফলো করে, সোশ্যাল সোশ্যাল স্ট্র্যাটিফিকেশনের কে ফোকাস করে আলোচনা করে, ঠিক আছে। তাদের মধ্যে যে হায়ারার্কির একটা ব্যাপার আছে, হায়ারার্কি বলতে যে আমরা
প্রত্যেকে কেউ একটা উঁচু পজিশনে আছে, কেউ একটা উঁচু পজিশনে আছে, কেউ তার থেকে একটু উঁচুতে আছে, কেউ তার থেকে উঁচুতে আছে। এই যে যে স্ট্রাকচারটা আমরা দেখতে পাচ্ছি, এইটাকে বলছি আমরা হায়ারার্কিক্যাল অ্যারেঞ্জমেন্ট। ঠিক আছে? সেটা কিসের বেসিসে হতে পারে? কোনো ক্লাসের ভিত্তিতে হতে পারে। ক্লাস বলতে আমরা মানে আমরা এমন একটা জিনিসকে বুঝি যেখানে ইকোনমিক ক্যাটাগরি একটা, ইকোনমিক একটা ক্যাটাগরি, ক্লাস হচ্ছে একটা ইকোনমিক ক্যাটাগরি, আমাদের মনে রাখতে হবে। তো যেমন আমি যদি বলি, যারা ধরো মাস গেলে যাদের 50,000 টাকা যাদের ইনকাম, তারা একটা পার্টিকুলার ক্লাসে পড়ে, ক্লাসের মধ্যে বিলং করে। আবার যাদের 5,000 টাকা যাদের ইনকাম, তারা একটা আলাদা ক্লাসের মধ্যে বিলং করে। দুটো কিন্তু আলাদা আলাদা, এরা ক্লাস। কাস্ট বলতে আমরা কি, যাদের একটা ফিক্সড অকুপেশন আছে। ঠিক আছে? যেমন আমি কাদেরকে বলতে, কেউ হয়তো কুমোর, কেউ হয়তো তাঁতি, কেউ হয়তো ব্রাহ্মণ। তো এইগুলো হচ্ছে কাস্ট। ঠিক আছে? তো তারপরে রেস, রেসের কথা বলতে পারি, জেন্ডারের কথা বলতে পারি। তো এইগুলো সোশিওলজি আমাদের এই স্ট্র্যাটিফিকেশন নিয়ে কিন্তু ফোকাস করে। ঠিক আছে? এবারে এই এই স্ট্র্যাটিফিকেশনে যারা যারা আছে তাদের মধ্যে কি আছে, ইনইকুয়ালিটি আছে। তারা কিন্তু প্রত্যেকে সমান না, ইনইকুয়ালিটি আছে। তারা, তাদের মধ্যে কি দেখা যায়, এই তাদের মধ্যে চ্যালেঞ্জ, এই হায়ারার্কির মধ্যে, এই হায়ারার্কির যে ব্যাপারটা, যে তাদের মধ্যে চ্যালেঞ্জেস দেখা যেতে পারে, তাদের মধ্যে বিভিন্ন সমস্যার কথা দেখতে দিতে পারে। তো এই সোশ্যাল স্ট্র্যাটিফিকেশন নিয়েও কিন্তু সোশিওলজির আলোচনা করে আমাদের। ঠিক আছে? তারপরে যে যে বিষয়টা নিয়ে আমরা আসছি, সোশিওলজি যেটা নিয়ে আলোচনা, সোশ্যালাইজেশন। সোশ্যালাইজেশন জিনিসটা কি? সোশ্যালাইজেশন একটা প্রসেস, যে প্রসেসটাতে আমরা আমরা একটা 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 বাচ্চা ছেলে যেভাবে শেখে, যে সোসাইটিকে, সে কোন সোসাইটিতে জন্ম হয়েছে, কিভাবে তাকে ওই সোসাইটির উপযোগী হয়ে উঠতে হবে, সেটা শেখানো হয় তাকে। ঠিক আছে? সেইটা, সেই যে প্রসেসটা, সেই প্রসেসটাকে আমরা বলি সোশ্যালাইজেশন। ঠিক আছে? তার একটা একটা বাচ্চা জন্ম হলো, সে ভাষা শিখলো, তার আশেপাশে কালচার শিখে গেল, তার আশেপাশে যেভাবে থাকতে হয়, সেইখানকার আর মূল্যবোধ, নীতি, আদর্শ, সমস্ত কিছুই, ভ্যালুজ, তার রোল কি। ঠিক আছে? এই সমস্ত কিছুইগুলোই কিন্তু সে শিখে যায় আস্তে আস্তে। এই প্রসেসটাকে বলছে সোশ্যালাইজেশন। ঠিক আছে? তো সোশ্যালাইজেশন নিয়েও কিন্তু সোশিওলজি আমাদের আলোচনা করতে পারে। তো সোশিওলজি আরও অনেক জিনিস নিয়ে আলোচনা করে, সোশ্যাল চেঞ্জ। তো আমরা আজকে যে যে জায়গায় দাঁড়িয়ে আছি, সেটা এমন একটা জায়গা যেটা নিয়ে আমাদের আলোচনা হয়। তো সোশ্যাল চেঞ্জ নিয়ে, মানে আজকে আমাদের সমাজ বা আমাদের বাবা মার জেনারেশন, তো তাদের যে জেনারেশন দুটো কিন্তু আলাদা। এই চেঞ্জ নিয়েও কিন্তু সোশিওলজি আলোচনা করে। সোসাইটি কীভাবে, সোসাইটি কীভাবে ইভলভ হচ্ছে, টাইমের সঙ্গে সঙ্গে বিভিন্ন মুভমেন্ট হচ্ছে, চেঞ্জ কীভাবে আসে, মুভমেন্টের থ্রু দিয়ে, বিভিন্ন মুভমেন্ট দিয়ে চেঞ্জ আসতে পারে। সময়ের সঙ্গে সঙ্গে টেকনোলজিক্যাল অ্যাডভান্সমেন্টের দিয়ে দিয়ে মুভমেন্ট হতে পারে, বা কালচারাল শিফট হলে আমাদের চেঞ্জ আসতে পারে। ঠিক আছে? তো এই সোশ্যাল চেঞ্জ নিয়ে কিন্তু সোশিওলজি আলোচনা করতে পারে। সোশিওলজি এটা দেখে, অ্যানালাইজ করে সোশ্যাল ইন্টারাকশন। ঠিক আছে? এবং রিলেশনশিপ উইদিন গ্রুপ। বিভিন্ন গ্রুপ আমাদের সোসাইটির মধ্যে, বিভিন্ন ধরনের গ্রুপ দেখতে পাওয়া যায়। ফর এক্সাম্পল, আমরা এই যে বন্ধু গোষ্ঠী, নিচে যে যে ছবিটা দেওয়া আছে, এইটা আমরা সহজেই দেখে বলতে পারি এটা এটা বাচ্চা ছেলে, তারা একটা একটা গ্রুপ করে আছে, তারা খেলছিল, হয়তো খেলার সময় তারা আছে। তো এই এই যে এই গ্রুপ নিয়ে আলোচনা করা। ফ্যামিলিকেও আমরা একটা গ্রুপ হিসেবে কনসিডার করতে পারি। আমরা অফিসের মধ্যে যে মানুষজন রয়েছে, তাদেরকেও একটা গ্রুপ হিসেবে কনসিডার করতে পারি। তো এই গ্রুপ নিয়ে আলোচনা করা, তার গ্রুপের মধ্যে রিলেশনশিপ। আবার কমিউনিটিকেও একটা একটা গ্রুপ বলা যায়। কমিউনিটির একটা পার্টিকুলার ডেফিনেশন আছে, মানে এমন একটা জায়গাতে যখন কতগুলো মানুষ একসঙ্গে থাকে, যেটা কিন্তু অটোমেটিকলি তৈরি হচ্ছে, এটা কেউ বানানো হয় যায় না, এটা আমি কমিউনিটি কিন্তু আমি নিজে নিজে বানাতে পারবো না, অটোমেটিকলি তৈরি হবে। তো এই কমিউনিটি নিয়ে আলোচনা করে। বিভিন্ন নেটওয়ার্ক। ঠিক আছে? মাইক্রো লেভেল, ইন্ডিভিজুয়াল বিহেভিয়ার, বা ম্যাক্রো লেভেল, মানে যেটা খুব বড় লেভেলের সোশ্যাল ট্রেন্ড যেগুলো, সেগুলো সমস্ত কিছু নিয়ে আমাদের সোশিওলজি আলোচনা করতে পারে। ঠিক আছে? একটা একটা কম্প্রিহেন্সিভ বিষয় বা কম্প্রিহেন্সিভ আন্ডারস্ট্যান্ডিং নিয়ে সোশিওলজি আমাদের আলোচনা করে। ঠিক আছে? এবং এই সোশিওলজির আলোচনা মানে খুব ডাইনামিক। ঠিক আছে?
ডাইনামিক, একদম মানে একদম বিষয়মুখী, এমন একটা আলোচনা, এমন একটা ভার্সাটাইল ডাইনামিক আলোচনা কিন্তু সোশিওলজি করতে পারে। তো সোশিওলজির ইন্ডিয়াতে কি স্কোপ আছে? সোশিওলজির যে ইন্ডিয়াতে যে স্কোপ, সেটা খুব হাইলি আমি বলতে পারি, বা খুব ভালো রকম ফেব্রিক বা ট্র্যাজেক্টরি ব্যাপার তার মধ্যে আছে। সেটা কি করতে পারে? সেটা যেমন তোমার আমাদের ইন্ডিয়াতে ট্র্যাডিশনও আছে, আবার মডার্নিটিও আছে, ঠিক আছে? কিন্তু সেইখানে আবার কি দেখতে পারি, কালচারাল কিছু প্র্যাকটিসও আছে, আবার আবার নর্মস আমরা অ্যাডপ্ট করি, অর রেসিস্ট করি আমরা কোনো কোনো জিনিসকে, ঠিক আছে? আহ, কোনো কোনো জিনিসকে আমরা ফেস অফ র্যাপিড সোশ্যাল ট্রান্সফরমেশন। সো ইন্ডিয়াতে এই এত ধরনের সোসাইটাল চেঞ্জ হচ্ছে। আজকের ডেটে দাঁড়িয়ে আমরা ইন্ডিয়াতে ট্র্যাডিশনও আছে, আহ, আমাদের এত যে এটা ভার্সেটাইল আমাদের ইন্ডিয়া, আহ, এত মানে এত তার বহুত্ববাদী যে 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 চরিত্র, তো সেইটাকে নিয়ে সেখানে মডার্নিটির গল্প আছে, সেখানে ট্র্যাডিশনের গল্প আছে, সেখানে এত রিলিজিয়ান আছে, এত কাস্ট আছে। তো ইন্ডিয়ার যে সোসাইটি, তো সেটাকে স্টাডি করার জন্য সোশিওলজি একটা একটা ভালো সাবজেক্ট, ঠিক আছে? সোশিওলজি ইনভেস্টিগেট যে আমাদের সোশ্যাল মোবিলিটি, অ্যাসপিরেশন, ঠিক আছে? ইন্ডিভিজুয়ালরা কীভাবে কমিউনিটিতে নেভিগেট করে, তাদের অপরচুনিটি কী, তাদের চ্যালেঞ্জেসগুলো কী, ঠিক আছে? সোশিও ইকোনমিক অ্যাডভান্সমেন্ট কী। তো ইন্ডিয়াতে সোশিওলজির যে প্রচুর স্কোপ আছে, ঠিক আছে, ইন্ডিয়ার মতো জায়গাতে। তাছাড়া এই 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 যে কমপ্লেক্সিটি, গভর্নমেন্টের যে বিভিন্ন ধরনের গভর্নেন্সের কমপ্লেক্সিটি, বিউরোক্রেটিক আমাদের যে এই যে গভর্নমেন্টের যে স্ট্রাকচার, ওপর থেকে হায়ার একজন আমাদের প্রধানমন্ত্রী থেকে শুরু করে তার মধ্যে মন্ত্রিসভা, বিভিন্ন যে মন্ত্রিসভায় লোকজন আছে, তার থেকে তাদের পারিষদবর্গ যারা আছে, তো এই যে স্ট্রাকচার, বিউরোক্রেটিক স্ট্রাকচার, ঠিক আছে? পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন, কোনো অফিস দেখতে পারো, পাবলিক অফিস, ঠিক আছে? সেইগুলো তাদের এফেক্টিভনেস, তাদের যে সোশ্যাল যে বিভিন্ন রকম যে ইস্যু, সেইগুলো নিয়ে আলোচনা করতে পারে। তো আমি যদি সোশিওলজি পড়ি, আমার যে আন্ডারস্ট্যান্ডিং, সেইটা আমি যদি কোনো মানে সোসাইটির সম্পর্কে আমার যে যে ধারণা তৈরি হবে, সেই ধারণা নিয়ে আমি যদি কোনো ডাব্লিউবিসিএস বা আইএএস আইপিএস লেভেলের আমি যদি পরীক্ষা টরীক্ষা দিই, তো আমার সোসাইটির সম্বন্ধে আমার যে ধারণা, সেটা অনেক বেশি ক্ল্যারিটি থাকবে। আমি বিষয়গুলোকে অনেক ভালোভাবে সিম্প্যাথেটিক বা সিম্প্যাথেটিক বলবো না, এটাকে বলা যেতে পারে আমার আন্ডারস্ট্যান্ডিং লেভেল এত ভালো হবে, তো আমি বিষয়গুলোকে আরও ভালোভাবে বুঝতে পারবো, অনেক ডিপ আন্ডারস্ট্যান্ডিং নিয়ে আমি কাজকর্ম করতে পারবো। তো সেই দিক থেকে ইন্ডিয়াতে বেশ ভালো রকম স্কোপ আছে। তো sociology in India engage with emerging areas such as environmental sociology। আমাদের ইন্ডিয়াতে যে এটা বড় ইস্যু, সেটা হচ্ছে যে এনভায়রনমেন্টাল জায়গা, আমরা এনভায়রনমেন্টের দিক দিয়ে এত আমরা এনভায়রনমেন্টাল ডিগ্রেডেশন আমরা করছি। আমাদের নদীগুলো, ইন্ডিয়ার যে যে বড় বড় নদীগুলো, সেই নদীগুলো দেখলে প্লাস্টিকের বোতল বা আমাদের যে কলকারখানার থেকে যে যে বর্জ্য পদার্থ, সেগুলো বেরিয়ে এমন দূষণ হয়েছে। তো এনভায়রনমেন্টাল সোশিওলজি একটা একটা ভালো ফিল্ড, সেই দিক থেকে একটা স্টাডি করা যেতে পারে। তারপর কীভাবে কীভাবে ইন্টারসেকশন উইথ সোসাইটির সঙ্গে কীভাবে এনভায়রনমেন্টের যে রিলেশন আছে, সেই বিষয়গুলো নিয়েও স্টাডি করা যেতে পারে ইন্ডিয়াতে। বা আমাদের যে সাস্টেনেবল ডেভেলপমেন্টের কথাবার্তা বলি, সেই বিষয়গুলো নিয়েও কিন্তু সোশিওলজির ইন্ডিয়াতে আলোচনা করতে পারে, ঠিক আছে? বা সেটার একটা স্কোপ কিন্তু আছে। আবার তাছাড়া আমাদের যে যে আমাদের যে মিডিয়ার যে রোল, টেকনোলজির যে রোল, সেই বিষয়গুলো নিয়ে কিন্তু আমাদের সোশিওলজি আলোচনা করতে পারে। আলোচনা করার একটা বিশদ মানে বিস্তর একটা ক্ষেত্র রয়েছে। পাবলিক ডিসকোর্স নিয়ে আলোচনা করতে পারে, কালেকটিভ আইডেন্টিটিস, এই যে বিভিন্ন ধরনের যে মুভমেন্ট হচ্ছে, এই বাংলাদেশের মুভমেন্ট বললাম, এই আকছার প্রতিদিনের আমরা খবরের চ্যানেল খুললেই দেখতে পাই বিভিন্ন ধরনের মুভমেন্ট, স্টুডেন্ট প্রোটেস্ট করছে,
আমাদের রাজনৈতিক নেতারা বিভিন্ন আহ, ধরনের মুভমেন্টের শিকার হচ্ছে, ঠিক আছে? তো এই বিষয়গুলো নিয়ে কিন্তু আমাদের এ, আলোচনা করা, এই বিষয়গুলোকে নিয়ে ভাবা, ঠিক আছে? বা আমাদের ধরো আমি যদি আমি ফর এক্সাম্পল আমি যদি জার্নালিস্টও যদি হতে চাই, যে কোনো প্রফেশনালি, তো সেই সোসাইটিকে খুব ভালো করে জানা, তো সেই সোসাইটিকে জানতে গেলেও তোমাকে একটা সোশিওলজিক্যাল পয়েন্ট অফ ভিউ নিয়ে জানতে হবে, ঠিক আছে? তো সেইগুলোর জন্যও কিন্তু আমাদের সোশিওলজিটা জানা খুব প্রয়োজন। আর ইন্ডিয়ার মতো সোসাইটিতে আমাদের এত একটা বহুত্ববাদী যে আমাদের ইন্ডিয়া ক্যারেক্টারিস্টিক্স, তো সেইটার জন্য সোশিওলজি সেই বিষয়গুলোকে আরও ভালোভাবে বোঝার জন্য, ইনডেপথ একটা আন্ডারস্ট্যান্ডিংয়ের জন্য সোশিওলজির ভালো রকম স্কোপ আমার মনে হয় আছে, ঠিক আছে? পরের স্লাইডে যাই আমরা। ইম্পর্টেন্স কি সোশিওলজির ইম্পর্টেন্স, যে সোশিওলজি যেটা ফার্স্টলি যেটা বলছে কম্প্রিহেন্সিভ আন্ডারস্ট্যান্ডিং অফ সোসাইটি, কম্প্রিহেন্সিভ একটা আন্ডারস্ট্যান্ডিং করে সোসাইটি বাই আনরিভিলিং ইটস স্ট্রাকচার, নর্মস, ইনস্টিটিউশন, এইগুলোকে খুলে দেয়, এইগুলোকে বুঝতে সাহায্য করে। সোসাইটি কীভাবে ফাংশন করে, কীভাবে ইভলভ হয়, কীভাবে তৈরি হয়, সমস্ত কিছু কিন্তু আমরা এই সোশিওলজি থেকে আমরা মানে সোশিওলজির যে যে ইম্পর্ট্যান্স, এইগুলোকে আমরা বুঝতে পারি। সেকেন্ডলি সোশিওলজি আমাদের ক্রুশিয়াল, সেটা খুব ক্রুশিয়াল, ঠিক আছে? কেন ক্রুশিয়াল, যেটা কেন, প্রভার্টি, এই যে সোসাইটির যে বিভিন্ন বিষয়, তার মধ্যে প্রভার্টি, ইনইকুয়ালিটি, ডিসক্রিমিনেশন, ডিসক্রিমিনেশন মানে আমাদের কাউকে একটু আমি ফেভার করলাম, কাউকে ফেভার করলাম না, ডিসক্রিমিনেশন। তো এই বিষয়গুলোর কারণ কি, তার কজ কি, কনসিকুয়েন্সেস কি, ঠিক আছে? সোশিওলজিস্টরা কী করার চেষ্টা করে, সেইগুলোকে বোঝার চেষ্টা করে, ঠিক আছে? কী ধরনের পলিসি নেওয়া উচিত বা কী ধরনের পলিসি নেওয়া উচিত হবে না, তো সেইগুলোকেও খুব ভালো রকমভাবে বুঝতে পারে। মানে পলিসি মেকিংয়ের ক্ষেত্রেও কিন্তু সোশিওলজিস্টদের বেশ ভালো রকম একটা রোল আছে। থার্ডলি বলছি সোশিওলজি সার্ভ অ্যাজ এ চ্যাম্পিয়ন অফ সোশ্যাল জাস্টিস, যে সোসাইটিকে যদি তুমি ভালো করে বোঝো, তাহলে ইউ ক্যান প্রোভাইড সোশ্যাল জাস্টিস যে কোনো কিছুর ক্ষেত্রে, ঠিক আছে? হাইলাইটিং ডিসপ্রিটিস অ্যান্ড মোবিলাইজিং এফর্ট টু চ্যালেঞ্জ সিস্টেম অফ অপারেশন, ঠিক আছে? এই অপারেশনের জায়গাকে তুমি চ্যালেঞ্জ করতে পারবে। ডিসক্রিমিনেশন বেস ফ্যাক্টর লাইক রেস, জেন্ডার, এই সব বিষয়গুলোকে কিন্তু সেইগুলোকে তুমি চ্যালেঞ্জ করতে পারবে। সেইগুলোকে যদি কোনো কোথাও কোনো এই জায়গায় রেসকে কেন্দ্র করে বা জেন্ডারকে কেন্দ্র করে বা ক্লাসকে কেন্দ্র করে যদি কোনো ডিসক্রিমিনেশন হয়, সেই জিনিসগুলোকে কিন্তু অ্যাড্রেস করা যাবে। যে যারা যাদের সোশিওলজি বা সমাজ সম্পর্কে যাদের নলেজ থাকবে। অ্যাডিশনালি যে সোশিওলজিক্যাল যে রিসার্চ যেগুলো আছে, সেই রিসার্চগুলো পাবলিক পলিসি ডিসিশনের ক্ষেত্রে কাজে লাগতে পারে। যেমন আহ, যে কোনো কিছু, যে কোনো সোসাইটির বিভিন্ন বিষয় নিয়ে বিভিন্ন ধরনের রিসার্চ হচ্ছে, ঠিক আছে? ফর এক্সাম্পল আমি যদি ক্যান্সারকে ধরি, ক্যান্সার এখন মানে এমন একটা রোগ, যে রোগটা মানে আমরা প্রায় 10 জনের মধ্যে একজনের ক্যান্সার দেখতে পারি, মানে এরকম এখন একটা সিচুয়েশন চলছে। 10 জন না হোক, মানে সেটার স্ট্যাটিস্টিক্স একটু হয়তো আলাদা হবে বা, তো এই ক্যান্সার হলে আমরা তাকে স্টিগমাটাইজ করি না করি না, তাকে তার যে সোসাইটি তাকে দেখার ধরন, বা এইডস রোগ যদি কারোর হয়, আমরা যদি জানাজানি হয় সেটা, তাকে যে স্টিগমাটাইজ করে দেখা হয়, তো সেইগুলোর ক্ষেত্রে কি করা যেতে পারে, তার তার পলিসি মেকিং, ঠিক আছে? গভর্নমেন্ট এই যে দেখা মানে এইডস রোগের ক্ষেত্রে গভর্নমেন্টের ডিসিশন, তার আইডেন্টিটি কোনোভাবে ডিসক্লোজ করা যায় না, ঠিক আছে? আইডেন্টিটি কোথাও কোনো হসপিটাল থেকে বেরোয় না। তো এই ধরনের চিন্তাভাবনা, এগুলো তো পলিসি, কাইন্ড অফ এক ধরনের পলিসি, এগুলো করা যায় না। তো এইটা কেন করেছে না, কোথাও না কোথাও একটা সোশ্যাল জাস্টিসের জায়গা থেকে, ঠিক আছে? তাকে অনেক রকমের কমপ্লিকেশন ফেস করতে হতে পারে, ঠিক আছে? আহ, তো ফার্দারমোর সোশিওলজি আমাদের যে সোশ্যাল চেঞ্জটাকে বুঝতে সাহায্য করতে পারে, ঠিক আছে? ডেমোক্রেটিক সোসাইটি বা সোসাইটি কী ধরনের, সেই বিষয়গুলোকে
বুঝতে আমাদের সোশিওলজি সাহায্য করে। লাস্টলি সোশিওলজি কী করে, যে ইন্টারপার্সোনাল রিলেশনশিপ বাই অফারিং ইনসাইট ইন্টু কমিউনিকেশন, গ্রুপ ডাইনামিক্স অ্যান্ড সোশ্যালাইজেশন আমাদের, আমি একটু আগেই বললাম যে এমন একটা প্রক্রিয়া, যে প্রক্রিয়াটাতে আমাদের কি হয়, যে ছোট থেকে আমরা যে সমাজে বড় হচ্ছি, যে সমাজের আমাদের জন্ম হয়েছে, সেই সমাজের যে কালচার, সেই সমাজের নর্মস, রীতি নীতি, মূল্যবোধ, এইগুলো আমাদেরকে শেখানো হয়। ঠিক আছে? তো এই সোশিওলজি এনহান্স করে এই ইন্টারপার্সোনাল রিলেশনশিপগুলোকে। ঠিক আছে? Sociology importance lie is in its ability to illuminate the complexity of human social life and contribute to positive social change and human welfare. যেটা সোশিওলজি তুমি যদি পড়ো, এই হিউম্যান ওয়েলফেয়ার, পজিটিভ চেঞ্জেস, তুমি বিষয়গুলোকে বুঝতে পারবে, মানে আন্ডারস্ট্যান্ডিং তোমার লেভেল খুব ভালো হবে। থ্যাংক ইউ। এই যে আমার ক্লাস যদি ভালো লেগে থাকে তাহলে পাশে থেকো। ধন্যবাদ।